অবশেষে জামাত অনুধাবন করছে আলোচনার প্রয়োজন আছে। গত কয়েকদিনে এক নাগাড়ে বলল পিয়ার চাই পিয়ার চাই, সেই পিয়ার চাইতে চাইতে এখন বলছে যে আলোচনা করতে হবে। তাহলে আলোচনা কেন করতে হবে? আলোচনা করতে হবে এর এর একটা মজার বিষয় আছে। গত 2 দিন আগে আমি বলেছিলাম সামনে বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ। কিভাবে হবে? আমি বলেছিলাম যে এই আওয়ামী লীগ জাতীয় পার্টির উপরে বা তাদের মধ্য দিয়ে নির্বাচনে আসবে এবং এনসিপি বা জামাত যে বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্ন আশায় ঘুরে বালি। তো এইটা তো বলেছিলাম যে এইভাবে তো একটা ব্যবস্থাপনা। তো এইখানে আরেকটা বিষয় বলেছিলাম যে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, ঠেকানো হবে। তো জাতীয় পার্টি যদি না থাকে তাহলে আওয়ামী লীগ অন্য আরেকটা দলকে বাছাই করবে। সেটা হতে পারে সিপিবি, হতে পারে গণ অধিকার পরিষদ, হতে পারে আম জনতার দল। বাট আওয়ামী লীগ এখানে রাজনীতিতে কোনো একটা দলকে তারা স্বীকৃতি দেবে যে এই দলটাই তাদের সিম্বলিক দল এবং আপনারা এই দলের সঙ্গে থাকেন। এবং তাদের যে ভোট ব্যাংক, যে 20%, 18% ভোট ব্যাংক বা 21% ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক সেখানে প্রয়োগ হবে এবং তারা বিরোধী দল হবে। তো এই তত্ত্বটা হওয়ার পরে আমার সাথে জামাতের বেশ কিছু নেতা যোগাযোগ করেছে এবং তারা এইটাকে টেনশন হিসেবে নিয়েছে। তো এখানে জামাতের অনেক অনুসারী থাকবে, শিবিরের ভাইরা থাকবে। বোঝার চেষ্টা করেন, গালিগালাজ করেন না, ঠিক আছে? গালিগালাজ করেন না। আমরা কারো কাছ থেকে বক্তব্য কোনোদিন নকল করি না। আমাদের বক্তব্য দেখে অন্যরা বক্তব্য দেয় এবং আমরা রাজনীতির অনেক বড় কিছু না, আমরা রাজনীতির শিক্ষানবিশ। শিক্ষানবিশের জায়গা থেকে আমরা রাজনীতির বয়ানগুলো অনুধাবন করি, কাটাকাটি করি, সেখান থেকে একটা ডিসিশনে নিজের মতো করে বলি। কাউ একটা বলছে ওই অনুযায়ী হাউ করে বলতে হবে। বিশেষত আমরা আগে বলি, বড় বড় দলগুলো ক্ষেত্র বিশেষে তারপরে বলে। এর অনেক প্রমাণ আছে। তো তো এই বিষয়ে আলোচনা আসে যে জামাত কেন এই জায়গায় অনুধাবন করলো এবং জামাত পিয়ার থেকে সরে আসবে। এটা আপনারা লিখেন, আজকে টিক চিহ্ন দেন, জামাত পিয়ার থেকে সরে আসবে। তার ইঙ্গিত আজকে তাহির ভাই দিয়েছে যে আমরা বিএনপির সাথে ভালো সম্পর্ক আছে, আলাপ আলোচনা চলবে, আমরা মানে মিটিং করতে হবে এবং আওয়ামী লীগের মাধ্যমে, আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসন ঠেকাইতে হবে। আমরা যা কিছু করি আলোচনা করে করব। এইটা একটা মজার লাগছে। এইটা প্রথম সাইন হলো পিয়ার থেকে সরে আসার। তো কান্নাকাটি করে লাভ নাই, কান্নাকাটি করে লাভ নাই, চিলাচিলি করে লাভ নাই। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ। যত বড় নেতাই হোক বাংলাদেশে, যত বড় দলের, তার জন্য এটা গুরুত্বপূর্ণ লাইভ, ঠিক আছে? পিয়ার হলে কিভাবে আওয়ামী লীগ ফিরে আসতো? পিয়ার হলে অন্তত জামাতে ইসলাম বিরোধী দল হবে না। জামাতে ইসলাম ওই স্বপ্নটা দেখছিল যে, কি স্বপ্ন? যে মুসলমানদের ভোট পাবে, মুসলমানদের ভোট পেয়ে একটা ইসলাম বিষয়ে হাইপ তুলবে, যেখানে ইসলামিক দলগুলো এসে জোটবদ্ধ হবে এবং ইসলামের একটা বাক্স হবে, সেই বাক্সে সকল মুসলিমরা ভোট দেবে। তো এইটা হলো জামাত, এই স্বপ্নটা দেখছিল মানে সব মুসলমান। আমি আগেই জামাত ইসলামের ভাইদেরকে বলি, জামাত সকল মুসলমানের প্রতিনিধি না। আমার কথাটা ওইভাবে নিয়েন না। যেমন আমি একজন মুসলিম, আমি আমজনতার দল করি, আমি আমজনতার দল করেই নামাজ পড়তে চাই, আল্লাহর উপর ঈমান আনতে চাই। সো আমার প্রতিনিধি জামাত না, ঠিক আছে? এভাবে বাংলাদেশের অনেক আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দলের লোকজন আছে যারা মুসলমান এবং তারা মুসলমান থাকার জন্য জামাতে যাবে না। আমি এটাই বলতে চাচ্ছি। ঠিক একইভাবে ইসলামিক আন্দোলন যারা আছে তারা 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 সকল মুসলিমের প্রতিনিধি না, সকল মুসলমানের প্রতিনিধি না। নাম ইসলামী আন্দোলন, যে ইসলামের আন্দোলন, কিন্তু সকল ধরনের ইসলামের আন্দোলন ইসলামী আন্দোলন না। এটা কিন্তু বুঝতে হবে। জামাতে ইসলাম বলতেছে একটা দল, কিন্তু ইসলামের সকল জামাত জামাতে ইসলাম না। তো এটাই আমি বুঝতে চাচ্ছি। ওই জায়গায় জামাত যদি 7% ভোট পায়, ইসলামী আন্দোলন যদি 1% ভোট পায় ভোটের মাঠে, তো 7 আর 1 8%। তার মানে ইসলামী আন্দোলন এবং জামাত যদি জোটও করে তাহলে 7 আর 1 8% ভোট পাবে। তো এই 8% ভোট দিয়ে জামাত কি করতে পারে? 3 8 24টা আসন পেতে পারে, ঠিক আছে? অথবা 10% ভোট পেলে 3 10 30টা আসন পেতে পারে। 30টা আসন পাবে, কিন্তু বিরোধী দল হতে পারবে না।
কারণ কারণ আওয়ামী লীগ কোনো একটা দলে ভর করে 20% ভোট দিয়ে 3/60 আসন পাবে। তাহলে প্রধান বিরোধী দল কে হচ্ছে? সুতরাং ডেপুটি স্পিকার প্রধান বিরোধী দল থেকে হবে। এইটার থেকে যে স্বপ্ন জামাত ইসলাম দেখছিল যে তাদের এখান থেকে একটা ডেপুটি স্পিকার হবে, ওইটাও আশায় ঘুরে বেলি। এই চিন্তা থেকে আমি বলছিলাম যে পিয়ার কেমনে পিছন থেকে পিয়ার করবে। ঠিক আছে, এইটা হলো একটা বিষয় গেল। তো জামাত এখন মানে বিদ্যমান পরিস্থিতি এরকম, আপনার হলো 29 পাইলে পাশ করবেন না, আপনাকে 33ই পাইতে হবে। ঠিক আছে, 32 পাইলেও আপনার ভ্যালু নাই, আপনাকে 33 পেতে হবে অন্তত, তাহলে আপনি পাস। তো এই জায়গা থেকে জামাতে ইসলাম বিএনপির সাথে যদি জোটবদ্ধ হয় বা বিএনপির সাথে এলাই করে, সেই এলাইয়ে বিএনপি যদি তাদেরকে কিছু আসন ছাড় দেয়, সেই ক্ষেত্রে তারা ওই যে 33 পাওয়ার মতো একটা অবস্থায় যাবে। ঠিক আছে, হ্যাঁ, বিএনপির সাথে যদি ওই আন্ডারস্ট্যান্ডিংটা হয়, তাহলে তারা 33 পাওয়ার মতো একটা অবস্থা হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি যে জামাতকে কেন অন্যান্য ইসলামিক দল সহযোগিতা করবে না। বাংলাদেশে মসজিদ ভিত্তিক অর্থনীতি আছে, বাংলাদেশে ওয়াজ মাহফিল ভিত্তিক অর্থনীতি আছে, বাংলাদেশে মাদ্রাসা ভিত্তিক অর্থনীতি আছে। এই মসজিদ মাদ্রাসা ভিত্তিক অর্থনীতি, ওয়াজ মাহফিল ভিত্তিক অর্থনীতি, এটা বাংলাদেশের আলেমদের, হ্যাঁ, তাদের এই মাধ্যমে তাদের রুটি হয়। এই চাকরি করে তারা এখানে সার্ভিস দেয়, তারা এখানে ডেডিকেটেড ভাবে কাজ করে। অনেকে বলবে যে মুয়াজ্জেম কেন বেতন নেবে? ভাই, মুয়াজ্জেম আজান দেবে, আজান দেওয়ার জন্য সে নিয়োজিত, আপনাকে আলাদাভাবে সার্ভিস দিচ্ছে, সে অন্য এক জায়গায় গিয়ে আজান দিতে পারতো। এই যে নিয়মিত একটা নির্দিষ্ট জায়গায় আজান দেয়, এই জন্য এটা একটা চাকরি। একজন ইমাম কেন বেতন নেবে? অনেকে বিরোধিতা করে যে ইমাম কেন বেতন নেবে, তাই না? এটা বিরোধিতা করে। আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। একজন ইমাম অবশ্যই বেতন নেবে। একজন মুসলিম হিসেবে নামাজ পড়লে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে, সে এক এক মসজিদে নামাজ পড়বে। কিন্তু এই যে সে প্রতিদিন একই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দায়িত্ব হিসেবে পড়ছে, রেসপন্সিবিলিটি হিসেবে একই মসজিদে করছে, সে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারতো। এইটা না করে যে একটা নির্দিষ্ট মসজিদে যে সে করে, সে মাঠে নামাজ পড়তে পারতো। এই জন্য এটা একটা চাকরি। এটা শুধুমাত্র নিজের নামাজ না, এটা চাকরিও। এই জন্য তার বেতন নেওয়া এখানে বৈধ, মানে আমার অবজারভেশন আমি বলতেছি। ঠিক আছে, তো এটা হলো আমার চিন্তা। তো ইসলামিক যে অর্থনীতি, এই অর্থনীতিতে হেফাজত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, খেলাফত মজলিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, চরমনায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে বিভিন্ন ইসলামিক গোষ্ঠী, তাদের অর্থনীতি আছে, তাদের ওয়াজ মাহফিলের ময়দান আছে, তাদের মসজিদ আছে, তাদের মাদ্রাসা আছে। এইগুলো, এই ইসলামিক দলগুলো, গোষ্ঠীগুলো অবশ্যই জামাতে ইসলামী বাংলাদেশে ইসলামের প্রধান হেফাজতকারী না, নাকি ইসলামের প্রধান হেফাজতকারী সে হবে যে কোনো দলের লোক না। ভালো করে বোঝেন, কিন্তু ওই জায়গা থেকে হেফাজতে ইসলামের মধ্যে বিভিন্ন দলের মতাদর্শের লোক আছে। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশে ইসলামের প্রধান হেফাজতকারী এই মুহূর্তে, সেটা জামাতে ইসলাম না। ঠিক আছে, জামাতে ইসলাম আমার প্রতিনিধি না, তাই আমার ইসলামের হেফাজতকারী জামাতে ইসলাম না। ঠিক আছে, তো এইখানে এই যে মসজিদ ভিত্তিক যে অর্থনীতি, মাদ্রাসা ভিত্তিক যে অর্থনীতি, এটা বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো ম্যানেজ করে, এটাকে মোবিলাইজ করে। তারা মনে করে জামাত ইম্পাওয়ার্ড হলে তাদের মসজিদের কর্তৃত্ব দখল করে নেওয়া হবে, তাদের হলো মাদ্রাসার কর্তৃত্ব দখল করে নেওয়া হবে, তাদের হুকুমতের জায়গা দখল করে নেওয়া হবে। এই জন্য এরা কোনোদিন জামাতকে ইম্পাওয়ার্ড হিসেবে দেখতে চায় না। এক নাম্বার গেল। তো এই কারণে এইটা হলো একটা সমস্যা, যে কারণে তারা জামাতকে কোনোভাবে পৃষ্ঠপোষকতা করবে না। শেষ পর্যন্ত জামাত থেকে তারা মুখ ফিরাই নেবে, এটাই আমি বলেছিলাম, এবং তাই হচ্ছে এখন। মানে রাগারাগি করার কোনো সুযোগ নাই। যুক্তি দিয়ে কথা বলেন সবাই, কেউ কাউকে দালাল বলেন না, কেউ কাউকে গালি দেন না, আমার পক্ষে হয়েও গালি দেন না, আমার বিরুদ্ধেও গালি দেন না। যুক্তি দেন, তর্ক দেন, আমরা ডিবেট করি, আমরা আলোচনা করি। আসেন আমরা আলোচনা করি। তো জামাতের যে অনুধাবন, জামাতকে কেবলমাত্র বিএনপি হেল্প করার ক্ষমতা রাখে এই মুহূর্তে। এছাড়া জামাতকে কোনো ছোট দল কোনো ধরনের হেল্প করার কোনো ক্ষমতা রাখে না। কেবলমাত্র বিএনপি চাইলেই জামাত 20টা বলেন 30টা বলেন একটা নির্দিষ্ট সংখ্যক আসন নিয়ে সংসদে যেতে পারে। এছাড়া জামাতের সব জায়গায় কিছু কিছু লোক আছে, সেটা দিয়ে জামাত ওই যে 33 পাইবে না, 29 পাবে, 32 পাবে। এবং এখান থেকে বাঁচার জন্য তারা বলছিল পিআর। কিন্তু এই সিস্টেমে যদি তারা যায়, গিয়ে যদি 15টা আসনও পায়, এই 15 আসন নিয়ে জামাত প্রধান বিরোধী দল হবে প্রচলিত নিয়মে।
কিন্তু পিয়ার পদ্ধতিতে তারা কিছু হয়তো বা কিছু আসন পাবে, কিন্তু তারা প্রধান বিরোধী দল হইতে পারবে না। এইটাই জামাতের অনুধাবন, এইটাই আজকে অনুধাবন করছে। আজকে এই জন্যই বলতেছে, আমাকে গালি দিয়ে লাভ নাই, এই জন্যই বলতেছে আলোচনার টেবিলে আমরা সমাধান করব, আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করব। আর এইটাই আমি বলতেছিলাম, আর এইটা বলার কারণে আমাকে আপনারা খারাপ বলছেন। আরো বুঝবেন, পিআর এর মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয় না। এই সমাজে অনেক শিক্ষক আছে, অনেক আলেম আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক দানবীর আছে, সমাজসেবক আছে, তারা এমপি হতে চায়, জনগণ এমপি বানাতে চায়। পিআর এর মাধ্যমে তাদের এমপি হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। তখন রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মালিকানায় থাকবে, শুধুমাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব সারা দেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে, এবং রাজনৈতিক পরিচয় ছাড়া কোনো এলাকায় কেউ প্রতিনিধিত্ব করতে পারবে না। এটাই আমাদের রাজনীতির সবচেয়ে বড় ক্ষতি, এটাই নতুন কিছু সৃষ্টি হওয়ার পথে প্রধান বাধা, এটাই নতুন কিছু সৃষ্টি। আমরা এই জন্যই বলছি যে এই জায়গাটা নষ্ট করেন না। জনগণের জবাবদিহিতার একটা বিষয় আছে, পিআর এর মাধ্যমে সেটা থাকে না, জনগণের কাছে যেতে হয় না। এবং পিআর এর মাধ্যমে সবচেয়ে বড় সমস্যা কি জানেন, যে একটা 300 জন আছে না, 300 জনের লিস্ট করছে, এই 300 জনের মধ্যে ধরেন 160টা আসন বিএনপি পাইছে, এইখানে কোনো ভালো মানুষের সিরিয়াল হবে না। টাকা কার অর্থ বেশি, কার দলের ডেডিকেশন বেশি, এবং কে ক্ষমতাশালী, সে জোর করে হলেও ওই 160 জনের সিরিয়াল নাম ঢুকাবে। অর্থাৎ জনগণ যেটাকে করতো, যে জনগণ একটা মানুষকে এমপি হিসেবে বানাই দিছে, দল চেষ্টা করে তাকে বাদ দিতে পারবে না, এইটা আর হবে না। স্বতন্ত্র পদে ভালো ভালো মানুষ আসা এসে রাজনীতিতে বিকশিত হয়, এইটা আর হবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। আমরা এইটাই বারবার বলতেছিলাম, এটাই বলতেছিলাম যে তথ্যগুলো দেওয়া হচ্ছে 1% ভোট কাজে লাগে, সবচেয়ে মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। একটা এলাকায় 10,000 মানুষ, একটা মানুষ ভোট পাবে, ওই এলাকায় আর একজন 1,90,000 ভোট পাবে। বাট 10,000 সে বিভিন্ন জায়গা থেকে 10,000 করে সারা দেশে 10 লাখ তার ভোট হয়ে গেছে। এইভাবে সে বলতেছে আমি পিআর এর মাধ্যমে 3টা আসন চাই। ওই যে একটা এলাকায় 10,000 ভোট পেয়েও সে এমপি হচ্ছে, যে এলাকার এমপি সে হবে, ওই এলাকাতে কেউ না কেউ 1,90,000 ভোট পাইছিল না? তাহলে ওই 1,90,000 ভোট পাওয়ার লোককে ল্যাংমাইরা সারা দেশের গড় ভোটে 1,90,000 ভোট নষ্ট হইল না? এগুলো এক একটা মিথ্যা কথা, যে অর্থের প্রভাব থাকবে না। পিআর এ সবচেয়ে বেশি অর্থের প্রভাব হবে, টাকা দিয়ে সিরিয়াল আগে নিয়ে আসবে। যেটা বলবে যে তুমি দলে 10 কোটি টাকা দিছে, দলে 100 কোটি টাকা দিছে, তাকে দেবো না, কাকে দেবো? তুমি মিয়া গরিব মানুষ, তুমি 1 টাকাও দেওনি, ভালো ভালো কথা দিয়ে কি এমপি নমিনেশন পাওয়া যায় বলেন? কিন্তু একটা ভালো কথা দিয়ে ভালো মানুষ তার এলাকায় এমপি হতে পারে জনগণের ভোটে। এটা হলো পিআর। যাক, অনুধাবনের জায়গায় আসতেছে, আলোচনা যে করতে চায়, এইটাই একটা। আলোচনা না করে কি করবে? দুই দল দুই দিকে, এটা তো হইতে পারে না। ঠিক আছে, এখন পর্যন্ত লিগেসির দিকে তাকাইলে বাংলাদেশে একমাত্র এই মুহূর্তে অভিভাবক হলো বিএনপি। জনগণের সমর্থনের লিগেসি, ইতিহাস থেকে লিগেসি। তা সেই দল যদি পিআর না চায়, তাহলে অন্যরা যাদের লিগেসি ইস্টাবলিশই হয়নি, যে চরমনায় একজনও এমপি হইতে পারেনি, কোনো জায়গায় কাম হয় নাই, সে বলবে যে পিআর চাইলে হয়ে যাবে? এই ধরনের শক্তভাবে বলার জন্য তাকে অন্তত কমপক্ষে 100 আসন ইতিহাসে পাইতে হবে, যে আমি পিআর ছাড়া যাবো না নির্বাচনে। সে অন্তত 100 এমপি পূর্বে হতে হবে। আমরা ইতিপূর্বে 100 জন এমপি হয়েছিলাম, 100 জায়গায় আমরা নির্বাচিত হয়েছিলাম, একটা আসনে কখনো নির্বাচিত হয়নি। সে আসে বলতেছে পিআর না হলে যাবো না। তুমি না গেলে কি হবে ভাই? কি হবে? তো যাই হোক, আরেকটা ডোজ আসবে আজকে রাতে, আরেকটা লাইভ হবে সুন্দর।